আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাব থেকে। সপ্তম ভাব নিয়ে কথা বলব। সপ্তম ভাব হচ্ছে, স্যার রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্যার। সপ্তম ভাব হচ্ছে আমাদের মুখোমুখি ভাব, বোঝাপড়ার ভাব। আমরা কোনো কিছুকে যদি আঘাত করি, সে আমাকে উল্টে আঘাত করবে। এই যে ব্যাপারটা, এটা সপ্তম থেকে দেখা হয়। তাই সপ্তম ভাবকে আমরা প্রতিদ্বন্দ্বিতার ভাব বলি। ষষ্ঠ ভাব কম্পিটিশনের ভাব, ওটা হিডেন, কেউ জানে না, হিডেন। কিন্তু সপ্তম ভাবটা এটা কিন্তু ওপেন, এটা ওপেন। বোঝা গেছে কি বলছি? সপ্তম ভাবটা হচ্ছে ওপেন, সেটা। হিডেন কোন ভাবটা বললেন? ষষ্ঠ ভাব হিডেন, আচ্ছা, ষষ্ঠ ভাব হিডেন, সপ্তম ভাব ওপেন। আমি একটু আগে একটা কথা বলেছি, আপনার ষষ্ঠ ভাবটা বিকশিত হবে সপ্তম ভাবের দ্বারা। অর্থাৎ আপনার সপ্তম ভাবটাই আপনার ষষ্ঠকে কিন্তু পুষ্টি যোগাবে। এই জন্য দেখবেন যখনই আপনি রিলেশনে যাবেন, বিবাহিত জীবন বা বোঝাপড়া, পারস্পরিক সম্পর্ক, এই যে বোঝাপড়াতে যাবেন, যখনই যাবেন তখনই কিন্তু আপনার ষষ্ঠ ভাব জাগ্রত হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি ওপেন এনিমি বলছি, মুখোমুখি বোঝাপড়া বলছি। ধরেন কারোর সঙ্গে আপনি মুখোমুখি তর্কযুদ্ধ করেছেন বা মারামারি করেছেন, এটা সপ্তমের মধ্যে রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই কাজটা করার ফলে আপনার ষষ্ঠ ভাব পুষ্টি সাধন হয়েছে, ও বেড়ে গেছে। অর্থাৎ আপনি যে কাজটা করেছেন, মারামারি করেছেন, এইবার কিন্তু আপনার কিন্তু বিপদ হবে। কোথার থেকে বিপদ হবে আপনি নিজেই জানবেন, শত্রুতা বেড়ে যাবে। কারণ ষষ্ঠ ভাবের জায়গাটা ও পুষ্টি পেয়ে গেছে। আর সপ্তম ভাব যদি আপনার ভালো হয়, তাহলে ষষ্ঠ ভাব সেইভাবে ভালো হবে। মানে সপ্তম ভাব যা দেবে, ষষ্ঠ ভাব সেইভাবে গড়ে উঠবে, সেইভাবে গড়ে উঠবে। ম্যারেজ লাইফে যদি দেখা যাচ্ছে টেনশন করে কেউ, তাহলে সেই টেনশনের ফল হিসাবে ষষ্ঠভাবে বিভিন্ন ধরনের রোগ টোগ চলে আসে। কারণ যত সপ্তম ভাব যত খারাপ হবে, ষষ্ঠ ভাব তত খারাপ হয়। সপ্তম ভাব যত ভালো হবে, ষষ্ঠ ভাব তত ভালো হয়। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং এটা তো একদিনে হয় না, এটা চলতে থাকে। সপ্তম ভাব থেকে আমরা কেনা বেচা বিচার করি, কেনা বেচা, দরদাম, দর কষাকষি। কারণ একে অপরকে ঠকাতে চায়, নিজে জিততে চায়। এই জন্যে সপ্তম ভাবটাকে আমরা একটু স্বার্থপর ভাব বলি। আখেরে নিজেরটাও ভালো বোঝে সপ্তম ভাবটা, কারণ শত্রু ভাব তো সেটা। সপ্তম ভাবটা হচ্ছে আমাদের অচেনা অজানা মানুষ যারা রয়েছে, অপরিচিত মানুষ যারা রয়েছে,
তাদের সঙ্গে সম্পর্ক। আপনি যে বিজনেস, আপনি যে কাজ করছেন, আপনি ব্যবসা করতে পারেন, দোকান করতে পারেন। এই যে রীতা দেবী দোকানে রয়েছেন, ওনার দোকানদারি করতে গিয়ে দোকানের অনেক লোকের সঙ্গে ওনার সম্পর্ক তৈরি হয়েছে, ভালো মন্দ ইত্যাদি। এই যে সম্পর্ক, এই সম্পর্ক সপ্তম ভাব থেকে হয়। সপ্তম ভাব থেকেই সম্পর্কটা হয়। এখানে কথা হচ্ছে যে কার সপ্তম? লগ্নের সপ্তম। যদি আপনার সপ্তম ভাব, যদি আপনার সপ্তম ভাব বলশালী হয়, সপ্তম ভাব যদি বলশালী হয় এবং লগ্ন ভাব যদি দুর্বল হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনার বিরুদ্ধ যে পার্টি আছে, আপনার যে পার্টনারশিপ, আপনি যার সঙ্গে রিলেশন তৈরি করেছেন যে অপরিচিত ব্যক্তির সঙ্গে, তার একটা বাহাদুরি বেড়ে যায়, তার একটা বাহাদুরিটা বেড়ে যায়। মানে তার প্রভাবটা যেন বেশি পড়ে আপনার মধ্যে। এটা একটা লজিক মাত্র। কিন্তু আরো একটা লজিক আছে, লগ্ন ভাবের থেকে, লগ্নপতির থেকে যদি সপ্তমপতি স্ট্রেংথ হয়, তাহলে কি হয়? তাহলে আমি যত জোরে তাকে মারবো তার থেকে বেশি ও আমাকে মেরে দেবে। অনেকটা সপ্তম ভাবের উপর লগ্ন ভাব কিছুটা নির্ভরশীল হয়ে পড়ে। কারণ লগ্ন ভাব দুর্বল মানে হেলথ কন্ডিশন খারাপ দেবে, আর সপ্তম ভাব সবল মানে হেলথ কন্ডিশন তার ভালো দেবে। তাহলে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখা যাচ্ছে কোনো স্বামীর হেলথ কন্ডিশন খারাপ থাকে আর স্ত্রীর যদি হেলথ কন্ডিশন ভালো থাকে, সেক্ষেত্রে কে কার উপর নির্ভরশীল হয়ে পড়ে? তো সেই ব্যক্তি সাধারণত স্ত্রীর হেলথের উপরে, তার নিজের হেলথের উপর একটা প্রভাব আসে। সবসময় স্বামীর সেবা করা, স্বামীর দেখভাল করা, একটা আলাদা দায়িত্ব স্ত্রীর মধ্যে চলে আসে। আবার এর উল্টো ঘটনাও ঘটে। সপ্তম ভাবকে আমরা এই জন্যে সম্পর্কের ভাব বলেছি। এই সম্পর্কটা কিন্তু রক্তের সম্পর্ক নয়, আমি আবার বলছি। এখান থেকে রিলেশন দেখা হয় কি ধরনের রিলেশন? উদ্দেশ্যমুখী সম্পর্ক। অর্থাৎ আমি বিশেষ উদ্দেশ্যে তার সঙ্গে সম্পর্ক করেছি, চুক্তি। রাইট। সপ্তম ভাব হচ্ছে চুক্তি ভিত্তিক একটা সম্পর্ক। আমাদের যে ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, বা আমরা যদি একত্রে কোনো ব্যবসা করি, এটা এক ধরনের চুক্তি, শর্ত। এটা সপ্তম ভাব থেকে দেখা হয়। এটা গেল সপ্তম ভাবের নিজস্ব ব্যাপার। আমরা যদি অন্যান্য ভাব সাপেক্ষে সপ্তম ভাবের বিচার করি, তাহলে এই সপ্তম ভাব কিন্তু সেকেন্ড হাউসের ষষ্ঠ ভাব। মাথায় রাখতে হবে। আমার পরিবার, আমার পরিবারের কোন ভাব? এটা আমার পরিবারের ষষ্ঠ ভাব। এই জন্যে
ধরেন আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীকে গুরুত্ব দেন, আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি যদি গুরুত্ব দেন, বা আপনার স্বামী বা স্ত্রীকে আপনি যদি গুরুত্ব দেন, তো সেক্ষেত্রে আমার পরিবার কিন্তু একটু বিমুখ আচরণ করবে, আমার সঙ্গে ভালোভাবে নেবে না। আমরা দ্বিতীয় ভাব থেকে আমরা আলোচনা করি অর্থ। তাহলে অর্থের বাধাপ্রাপ্তের ঘর সেটা। এই জন্যে যখনই আপনার ম্যারেজ লাইফ আসবে, তখনই কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর জন্ম নেবে, সেখান থেকে কিন্তু আপনার অর্থের একটা জায়গা, বাধার জায়গা তৈরি হবে। কিরকম? আপনি যদি মহিলা হন, তাহলে আপনার অর্থ, যাবতীয় ইনকাম আপনার হাজব্যান্ডের মধ্যে চলে যাবে, কারণ আপনার সেকেন্ড হাউসের শত্রু ভাবতো সেটা। আপনি যদি পুরুষ হন, আপনার যাবতীয় অর্থের অধিকার আপনার স্ত্রীর মধ্যে বর্তাবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। দ্বিতীয় ভাবের ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তম ভাব। আমরা দ্বিতীয় ভাব থেকে মুখের ভাষা বিচার করি। যদি কারোর দ্বিতীয় পতি সপ্তমে যায় এবং বুধ যদি কারোর খারাপ থাকে, তাহলে দেখবেন তার কথা বলার মধ্যে এক ধরনের জড়তা, খুব জড়তা না, হালকা একটা জড়তা সৃষ্টি হবে। হয় সে দ্রুত কথা বলবে, আর না হলে সে কথা বলতে গিয়ে আটকে যাবে, তোতলাবে, স্মুথলি কথা বলতে পারবে না। কেন হচ্ছে ব্যাপারটা? দ্বিতীয় পতি তো কথা বলাবে, তো দ্বিতীয় পতি সপ্তমে গেছে, তার নিজের জায়গা থেকে ষষ্ঠ, তার মানে পজিশন খারাপ। এবং আমার মনে হয় ষষ্ঠ ভাব যেহেতু পরিশ্রমের ভাব, জাতক কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাবে, কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাবে, প্রবলেম চলে আসে। কারণ সপ্তমের মধ্যে যখন দ্বিতীয় পতি গেছে, সে তো বাধার মধ্যে গেছে, সব মানে দ্বিতীয় পতি তো বাধাপ্রাপ্ত হচ্ছে, ওখানে পরিশ্রম বেশি হবে। অর্থের জায়গাটায় প্রবলেম আসবে, মানে ব্যাংক ব্যালেন্সের জায়গাটায় প্রবলেম চলে আসবে, খাদ্যের জায়গাটায় প্রবলেম আসবে, খাবারের জায়গাটায় প্রবলেম আসবে, আপনি যা খুশি খেতে পারবেন না, প্রবলেম ক্রিয়েট করবে। কিরকম প্রবলেম ক্রিয়েট করবে? সেটি আপনার ভালোর জন্য হতে পারে, মন্দর জন্য হতে পারে, কিন্তু বাধা তো। আপনি এতদিন যা খুশি তাই খেতেন, কেউ বাধা দেওয়ার ছিল না। আপনার দ্বিতীয় পতি সপ্তমে গেছে, আপনি বিয়ে করেছেন, সঙ্গে সঙ্গে আপনার স্পাউস এইবার খেতে দেবে না, বলবে তুমি এটা খাবা না, খেলেই শরীর খারাপ হবে, খেতে দেবে না, বাধা দেবে। হয়তো প্রথম প্রথম আপনার মনে মনে রাগ হবে যে আমি তো এটাই খাই, তুমি কেন বাধা দিচ্ছ। এই যে ব্যাপারটা, এগুলো দ্বিতীয় পতি সপ্তমে গেলে পারে এই গন্ডগোলগুলো হয়ে থাকে। কিন্তু থার্ড হাউসের
পঞ্চম ভাব এটা, থার্ড হাউসের পঞ্চম ভাব। আপনারা বিচার করে দেখুন তো, থার্ড হাউস থেকে আমরা কি কি বিচার করি? থার্ড হাউস থেকে আমরা কি কি বিচার করি? থার্ড হাউস থেকে আমরা বিচার করি সাহস, আমরা বিচার করি আমাদের প্রতিবেশী, কমিউনিকেশন, কামনা বাসনা, কামবৃত্তি যাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি থার্ড হাউসকে এক্সট্রা অ্যাফেয়ার্স বলেছিলাম আমি। কারণ থার্ড হাউস পঞ্চমের কি হয়? বলেছিলেন পঞ্চমের একাদশ হয় সম্ভবত, তাই না? প্রেমের সফলতার ভাব, সুতরাং কামবৃত্তির ভাব একটা। সপ্তমের কোন ভাব? সপ্তমের উৎস ভাব এটা, সপ্তমের নবম ভাব থাকে। নবম মানে উৎস। সপ্তমের মধ্যে যা যা আমার আসলো, আমি এতক্ষণ যা যা বললাম সপ্তমের মধ্যে, তার জন্মটা কোথার থেকে হয়েছে, সে কোথার থেকে এসেছে? আপনার যে স্পাউস এসছে সেও তো প্রতিবেশী। আপনার সেভেন্থ হাউসের মধ্যে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটাও থার্ড হাউসের মধ্যে রয়েছে। কমিউনিকেশন তো লাগেই ব্যবসা বাণিজ্য করতে গেলে, ওখানেই জন্ম, থার্ড হাউসের মধ্যেই জন্ম। আমরা সেভেন্থ হাউসের মধ্যে আমাদের কামবৃত্তি, কামনা বাসনার জায়গা। তাহলে কামনা বাসনা জন্মটা কি দিচ্ছে? আমার থার্ড হাউস দিচ্ছে। ওই জন্য ওখানেও কামনা বাসনা বিচার করা হয়। এই জন্য সপ্তমের সঙ্গে যখনই থার্ড হাউসের একটা কানেক্ট হয়ে যায়, সেই জাতকের কামবৃত্তি প্রচন্ড বেড়ে যায়। এই জন্য তৃতীয় ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, এরা হচ্ছে কোন ভাব? পরস্পরের কোণ। আর এই কোণেই রয়েছে কামনা বাসনার জায়গা। লগ্ন পঞ্চম নবম, এটা হচ্ছে জ্ঞানের জায়গা। জ্ঞান, আমরা যাকে বলি ধর্ম, আদর্শ, কালচার, সোশ্যাল, মানবিকতা। আর 2, 6, 10 মধ্যে রয়েছে অর্থ, অর্থের কোণ, এটা অর্থ কোণ। 3, 7, 11 মধ্যে রয়েছে কামনা বাসনা, কামবৃত্তির জায়গা, সেক্স লাইফ। 4, 8, 12 মধ্যে রয়েছে মোক্ষ। মোক্ষ, মোক্ষ শব্দের অর্থ ত্যাগ করা, কামনা বাসনা থেকে চির মুক্তি লাভ করা। সেটা আপনি যত কামনা বাসনা ত্যাগ করবেন, আপনি যত কামনা বাসনা ত্যাগ করবেন, আপনার কামনা বাসনা তত বেশি জাগ্রত হবে, তত বেশি জাগ্রত হবে। আমি দেখেছি, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, যে পুরুষটা মহিলাদের সঙ্গে বেশি প্রীতির সম্পর্ক রাখতে চায়, সেই পুরুষকে সেই মহিলারা বেশি পছন্দ করে না।
বরং তো সেই পুরুষটাকে মহিলারা বেশি পছন্দ করে যে মহিলাদের একটু এড়িয়ে থাকতে চায়, মহিলাদের একটু পছন্দ করে কম। আমি দেখেছি এটা হয়। এ নিয়ে আমি আর বাড়তি কথা বলতে চাইছি না। আমি যখন অষ্টম ভাব করাবো তখন সপ্তম ভাবের ব্যাপারটা বুঝাবো। অষ্টম ভাব সপ্তম ভাবকে কি করে জাগ্রত করে, আমি একটু আগে বললাম, কিন্তু সেকেন্ড হাউস ফার্স্ট হাউসকে জাগ্রত করে। অষ্টম ভাব আপনার সপ্তম ভাবকে জাগ্রত করে। আর সপ্তম ভাব অষ্টম ভাবের ক্ষতি করে। সপ্তম ভাব যদি আমাদের কামনার জায়গা হয়, কামবৃত্তির জায়গা হয়, অষ্টম ভাব হচ্ছে কামবৃত্তির দ্বিতীয় ভাব, পুষ্টি ভাব। আপনার কামবৃত্তিকে পুষ্টি সাধন করবে যে, বড় করে তুলবে যে, সেই অষ্টম ভাবের মধ্যে সেই গুপ্ত অঙ্গগুলো রয়েছে। আপনার গুপ্ত অঙ্গের যদি আপনি যত্ন নেন, অটোমেটিক্যালি সপ্তম ভাব ক্রিয়েট হবে, হবেই হবে। আপনার অষ্টম ভাবকে আপনি অফ করে রাখেন, আপনার সপ্তম ভাব ডিস্টার্ব হয়ে যাবে, হবেই হবে ডিস্টার্ব। আবার এটাও ঠিক, অষ্টমকে যত ব্যবহার করবেন সপ্তম তত দুর্বল হবে, কারণ ব্যয় ভাব এটা। তো এটা হচ্ছে একটা ঐশ্বরিক রহস্য। আমি সপ্তমের কথা বলছি। সপ্তম ভাব হচ্ছে লগ্নকে প্রোটেকশন দেয়, রক্ষাকর্তা। একটু আগে সেটা বললাম না, যদি লগ্ন ভাব দুর্বল হয়ে যায়, সপ্তম ভাব কিন্তু তার প্রোটেকশন দেয়। আপনার হাজব্যান্ড যদি দুর্বল হয়, নিশ্চয়ই সেক্ষেত্রে আপনি প্রোটেকশন দেবেন। আপনি দুর্বল হলে আপনার হাজব্যান্ড আপনাকে প্রোটেকশনটা দেবে। তবে এক্ষেত্রে ভাবটা শুভ হতে হবে, নাহলে প্রোটেকশনটা ভালো হবে কি করে। যে কোনোভাবে সপ্তম ভাব তার প্রোটেকশনের জায়গা, কিন্তু ভাবটাকে ভালো হতে হবে, নাহলে প্রোটেকশন ভালো হয় না। আপনার ষষ্ঠ ভাবের মধ্যে রোগ আছে, আপনার রোগটাকে রক্ষা কে করবে, রিমুভ কে করবে? দ্বাদশ ভাব করবে, যা সপ্তম ভাব। দ্বাদশ ভাব করবে, কিন্তু দ্বাদশ ভাবকে ভালো হতে হবে, শক্তিশালী হতে হবে না। তো প্রোটেকশনের গল্পটা তখনই হয় যখন সপ্তম ভাব শুভ হয়, সপ্তম ভাব বলশালী হয়। ধরেন সপ্তম ভাবের প্রোটেকশন চাইছেন, আপনার সপ্তম ভাবের প্রোটেকশন কে দেবে? লগ্ন ভাব দেবে। লগ্ন ভাবকে ভালো হতে হবে, বলশালী হতে হবে। প্রত্যেকটা ভাবের সপ্তম ভাব তার প্রোটেকশনের জায়গা, তবে ভাবটাকে ভালো হতে হবে, বলশালী হতে হবে।
4th হাউসের 4th হাউস, এটা 4th হাউসের 4th হাউস। আমরা 4th হাউস থেকে কি বিচার করি? মা বিচার করি, সুখ, মানসিক সুখ বিচার করি। আমরা 4th হাউস থেকে ঘর বাড়ি বিচার করি, আশ্রয় বিচার করি। ধরেন আমি একজন ছেলে, আমি সপ্তম ভাবকে অফ করে রাখলাম, আমি বিয়েই করলাম না। বলেন, আমি যদি বিয়ে না করি, আমার সপ্তম ভাবকে আমি যদি না জাগিয়ে তুলি, আমার 4th হাউসের মধ্যে যে জমি বাড়ি গাড়ি আছে সেগুলো কি ভোগে আসবে? আমার কি বাড়ি করার মুভ লাগবে, ইচ্ছা লাগবে, ভোগ করার জায়গা লাগবে? আপনারা বলেন। লাগবে না। না স্যার। বাড়ি হয় না, সে তো সন্ন্যাস হবে আগে। উল্টে দেখেন না, 4th হাউসকে শেল্টারটা কে দিচ্ছে? আপনার বাড়ি ঘরের আশ্রয়টা কে দিচ্ছে? বাড়িঘর করতে সাহায্য কে করছে? আপনি আশ্রিত হবেন তখনই যদি আপনার সপ্তম ভাব অ্যাক্টিভেট হয়। তো উল্টে দেখেন, 4th ভাব সপ্তমের কি হয়? 4th ভাব সপ্তমের কি হয়? 10ম ভাব। 4th ভাব সপ্তমের 10ম ভাব। 10ম মানে বিকাশের জায়গা, 10ম মানে সম্মানের জায়গা। তো সপ্তম যদি আপনার স্পাউস হয়, তাহলে আপনার স্পাউসের সম্মানের জায়গা কোনটা? আপনার স্পাউসের সম্মানের জায়গা 4th ভাব, বিকাশ ভাব, জনসমক্ষে পরিচিতি ভাব। আপনি যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার পরিচিতির জায়গা, তার কর্মের জায়গা 4th ভাব, তার সম্মানের জায়গা 4th ভাব। তো 4th ভাব যদি আপনার ডিস্টার্ব থাকে, অশুভ হয়, রীতিমতন আপনার স্পাউস সম্মান পাবে না, সেখানে তো অশান্তির বাতাবরণ তৈরি হবে। এই জন্যই তো 4th ভাবের মধ্যে মঙ্গল থাকলে গন্ডগোল তৈরি করে। ঠিক তেমনি করে সেই মঙ্গলের দৃষ্টি সপ্তমে পড়ে, সেখানেও আবার সেই সমস্যা তৈরি করে মঙ্গল, যার জন্য মাঙ্গলিক করে আর কি, ম্যারেজ লাইফটাকে টোটালি নষ্ট করে দেয় 4th মঙ্গল থাকলে। ভীষণ বাজে একটা জায়গা। সপ্তমে মঙ্গল থাকলে সেটা আলাদা ব্যাপার। অনেক সময় সপ্তমে মঙ্গল থাকলে তবুও তো ম্যারেজ লাইফটাকে আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল তৈরি হয়। কিন্তু 4th মঙ্গল থাকলে ওখানে তো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় না, বরঞ্চ বৌমা শাশুড়ির মধ্যে লেগে যায়। আর জাতক স্ত্রীর কাছ থেকে সম্মান পেতে পারে না, কারণ বউ বলে যে তুমি আমাকে সম্মান দিতে জানো না, তুমি শুধু মায়ের কথা শোনো। আর মাও সেই রকম জেদি। মঙ্গল তো 4th মঙ্গল খুবই বাজে, খুবই বাজে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মহর্ষি পরাশর এখানে একটা চাল চেলেছে যে 4th মঙ্গল থাকলে দিকবলি হয় না, সে 10মে থাকলে দিকবলি হয়। আর আমরা সবাই জানি যদি দিকবলি না হয় তাহলে পাওয়ারটা কম হয়।
আর পাওয়ার যদি কম হয়, জাতকের নৈসর্গিক, ওই গ্রহের নৈসর্গিক কারকতাটাই ডিস্টার্ব চলে আসে। পাওয়ার কম হলে ডিস্টার্ব চলে আসবেই আসবে। আপনি মঙ্গলের কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন পাওয়ার যদি দুর্বল হয়। যে গ্রহ দুর্বল কারক গ্রহ রূপে, সেই গ্রহর সাপোর্ট পাওয়া যায় না। শুক্র যদি দুর্বল থাকে, আপনি সৌন্দর্যের সাপোর্ট পাবেন না, আপনি কোনো মহিলাদের দ্বারা সাপোর্ট পাবেন না। আর যদি সেটা সবল হয়, উচ্চস্থ হয়, আপনি না চাইতেও জল পেয়ে যাবেন। বৃহস্পতি আপনার খুবই উচ্চস্থ, খুবই ভালো। আপনি দেখবেন আপনি চাইছেন না, তাও শিক্ষক আপনার কাছে দোরগোড়ায় চলে এসছে। ভালো শিক্ষক হিসেবে পেয়ে যাবেন, অভাব নেই। দুর্বল মানেই অভাব, সবল মানে প্রাচুর্যতা রয়েছে তার মধ্যে, হাত বাড়ালেই পাবেন। আমরা যদি পঞ্চম ভাব ধরি, পঞ্চম ভাবের কি হয়? সপ্তম ভাব, পঞ্চমের থার্ড হাউস, পঞ্চমের থার্ড হাউস। আমরা পঞ্চমের কমিউনিকেশনটাকে বুঝি। প্রতিষ্ঠা ভাব, পঞ্চম থেকে আমরা আলোচনা করি উচ্চ শিক্ষা, বুদ্ধি। আপনার বুদ্ধি তখনই জাগ্রত হবে যখন আপনি বিপরীত লিঙ্গের প্রতি বা আপনার কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে আপনি যখন সম্পর্ক তৈরি করবেন, পঞ্চম ভাব তৈরি হয়ে যাবে। কারণ ওটা তার একাদশ ভাব। যেমন আপনার মনে করেন দোকান আছে, আপনার অপরিচিত ব্যক্তি আপনার দোকানে আসে, কেনাকাটা করে, তো সে তো আপনার সপ্তম ভাবের অধিপতি। তো তার সঙ্গে লেনদেন করতে করতে দেখবেন আপনার মধ্যে একটা প্রেমসুলভ আচরণ তৈরি হবে। যদি তার সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে প্রেমসুলভ আচরণ করতে পারেন আপনি, তাহলে আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে। এই জন্য বলে না যে খরিদ্দার হচ্ছে আমার ঘরের, আমার দোকানের লক্ষ্মী, এই কথাটা বলতে শোনা যায়। খরিদ্দার তো সপ্তম ভাব, লক্ষ্মীটা কোথা থেকে আসলো? কারণ আমরা সবাই জানি পঞ্চম নবম এই যে কোণ লগ্ন সাপেক্ষে, এটা লগ্নেরই লক্ষ্মী, লক্ষ্মী ভাব এটা। এই জন্য পঞ্চম ভাবকে লক্ষ্মী ভাব বলা হয়। কিন্তু কার লক্ষ্মী? এই লক্ষ্মীটা কিন্তু তৈরি করে কে? এই লক্ষ্মীটা তৈরি করে হচ্ছে জাতক করে, কিন্তু সপ্তমের দ্বারা করে। সপ্তমের সাকসেস ভাব এটা, পঞ্চম ভাব। আমরা সপ্তম থেকে ম্যারেজ লাইফ দেখি। যদি পঞ্চম ভাব ভালো না হয়, আপনার ম্যারেজ লাইফ দাঁড়াবে না, টিকবে না, প্রবলেম আসবে, প্রতিষ্ঠা পাবে না, তো দুর্বল হয়ে গেল, ভিতটা দুর্বল হয়ে গেল। আবার
পঞ্চম ভাব হচ্ছে সপ্তমের একাদশ ভাব। বিবাহকে সাফল্য মণ্ডিত করে তুলতে হলে পঞ্চম ভাবকে ভালো হতেই হবে। কারণ প্রেমের জায়গা স্বামী স্ত্রীর মধ্যে না থাকলে, আর যদি সন্তান না হয়, আমি এমন একজন দেখেছি যে তাদের সম্পর্ক ভালো কিন্তু সন্তান হয় না, ফলত তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। সন্তান হচ্ছে বিবাহের মূল চাবিকাঠি, সফলতার জায়গা। ম্যারেজ লাইফ আপনার তখনই ভালো হবে যখন আপনার সন্তান হবে। এই জন্যে আমাদের যে অষ্টকূট আছে, আমরা মানে বিচার করি, জটক বিচার করি, সেখানে সবার শেষে 8 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে এই নারীকূটে, যেখান থেকে আমরা সন্তানের বিচার করি। কারণ ম্যারেজ লাইফের মধ্যে সন্তান যদি না হয়, সেই ম্যারেজ লাইফে প্রবলেম আসতেই পারে। ওই জন্য জটক বিচারে এগুলো দেখা হয়, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেক্ট আছে কিনা, বা পঞ্চম ভাব কতটা ভালো আছে সেটা। ষষ্ঠ ভাবের দ্বিতীয় ভাব, এটা আমরা আগেই বলেছি, এটা নিয়ে আর আলোচনা চলে না। অষ্টম ভাব দের দ্বাদশ ভাব, আমি অষ্টমের কথাও বলেছি। এখানে আর একটা কথা বলি, অষ্টম থেকে আমরা মৃত্যু বিচার করি, আয়ু বিচার করি। আয়ু মানে কি? আয়ু মানে কি বলেন? আয়ু মানে কি? আমি এই জগতে কতদিন বেঁচে থাকবো, আমার বেঁচে থাকার লংজিভিটি। বেঁচে থাকার লংজিভিটি অষ্টম ভাব থেকে পাই। সেই অষ্টমকে কে খতম করে? আয়ুকে কে নাশ করে? তাহলে অষ্টমের দ্বাদশ যেতে হবে। দ্বাদশ মানে তো ব্যয়, অষ্টমকে ব্যয় করবে, ক্ষতি করবে, নষ্ট করবে, সেটাকে সপ্তম ভাব। তাহলে সপ্তম ভাব যদি ভালো হয়, তাহলে জাতকের আয়ু কেমন হবে? সপ্তম ভাব যদি কারোর ভালো হয়, জাতকের আয়ু একটু বেড়ে যায়। আমার কথা হচ্ছে যে লক্ষিন্দর যখন কে সাপে কাটলো, লক্ষিন্দরকে, তখন বেহুলা লক্ষিন্দরের সঙ্গে গেল। লক্ষিন্দরের বাবা মা যেতে পারত, আর সবাই যেতে পারত, বউ গেল কেন? শুধু লক্ষিন্দর কেন? আমাদের ধর্মীয় শাস্ত্রে প্রচুর প্রমাণ আছে যে স্বামীর কল্যাণের জন্যে, স্বামীর কল্যাণের জন্য মানে আয়ু বৃদ্ধির জন্যে বউ পারদর্শিতা অর্জন করে। সুতরাং স্বামীর আয়ু বৃদ্ধির জন্যে বিবাহ করা উচিত। তবে বিবাহিত ভাব ভালো হতে হবে। আর এই একটা কারণের জন্যে আমাদের যখন বহু বিবাহ প্রথা ছিল, একজন অনেকগুলো বিয়ে করতে পারত, আমি দেখেছি সেই সময় এই জায়গার উপর দাঁড়িয়ে আইন করা হয়েছিল, নিয়ম করা হয়েছিল সমাজে, যে পুরুষের আয়ু বৃদ্ধির জন্যে
পুরুষের আয়ু বৃদ্ধির জন্যে বিয়ে করার দরকার। যত বিয়ে করবা পুরুষের আয়ু তত বাড়বে। এই যে জায়গা রহস্যটা রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে সপ্তম ভাবকে অশুভ হলে, দুর্বল হলে, সেক্ষেত্রে কিন্তু বিয়ে করলে ক্ষতি, কারণ সেটা কিন্তু তার মারক ভাব, মাথায় রাখতে হবে। অষ্টমকে ক্ষতি করেছে, কিন্তু সপ্তম ভাব যদি ভালো হয় তাহলে তো সে তো ব্যয় করবে না, ক্ষতি করবে না, শুভ। অত সহজে ক্ষতি করবে না। এই জন্যে বিবাহ করলে আয়ু বেড়ে যায়, প্রত্যেকটা মানুষের আয়ু বাড়ে। বিবাহ করলে আপনারা দেখেছেন বিয়ে করেনি এমন নারী পুরুষ যারা বিয়ে করেনি, তাদের ক্ষেত্রে তাদের আয়ুটা দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের আয়ুটা দেখবেন। আর এই জন্যে আগেকার যুগের যে সমস্ত পুরুষরা ছিল তারা একাধিক বিয়ে করত, একাধিক বিয়ে করত। হয়তোবা এই লজিকের উপর দাঁড়িয়ে তারা করত। সুতরাং সপ্তম ভাব যদি কারোর ভালো হয় তাহলে আমরা ধরেই নিতে পারি যে জাতকের আয়ু বৃদ্ধি পাবে। কিন্তু বর্তমান যুগে সপ্তম ভাব যদি খারাপ হয়ে পড়ে, আমরা তো দেখি তো ম্যারেজ লাইফে প্রবলেম, যার ফলে মানুষগুলো নানান রকম টেনশনে ঝুপঝাপ করে ব্রেন স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কত রকম করে মরে যাচ্ছে, মুরগির মতন মরছে, মানুষের আয়ু কমে যাচ্ছে। এর কারণ কি? ম্যারেজ লাইফে প্রবলেম, ম্যারেজ লাইফে প্রবলেম। আগেকার যুগে মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হতো না। কেন করতে দেওয়া হতো না? তাদের মেয়েদের মধ্যে এই ধারণা রোপণ করে দেওয়া হয়েছিল যে লেখাপড়া করলে স্বামীর আয়ু নষ্ট হয়, আর স্বামীর যদি আয়ু নষ্ট হয় তাহলে তাকে স্বামীর চিতায় জ্বলে পুড়ে মরতে হবে সহমরণ হয়ে। এগুলো সমাজে তৈরি করা পদ্ধতি, কোনো শাস্ত্রে লেখা নেই। কেন তৈরি করেছে? একমাত্র পুরুষ শাসিত সমাজে পুরুষের আয়ু বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি পড়াশোনা করলে মেয়েরা তাদের নিজস্ব চলার শক্তি, ভালো মন্দ তৈরি হয়ে যাবে, আর ভালো মন্দ যখন তৈরি হবে তখন তো সে পুরুষের শাসনে থাকতে পারবে না, পুরুষের শাসন ভেঙে বেরিয়ে যাবে, আর শুরু হবে স্বেচ্ছাচারিতা। কোনো মেয়ে যদি স্বেচ্ছাচারী হয় সে সমাজটাকে নষ্ট করে দিতে পারে, এটাই ভয়। আর সেই জন্যে আগেকার যুগে 13 বছরের পরে কোনো মেয়ের বিয়ে হতো না।
তাদের নারী ধর্ম জাগ্রত হওয়ার আগে পরপুরুষের কাছে তাকে সঁপে দেওয়া হতো। বাল্য বিবাহ প্রথা চালু ছিল সেটা এই কারণে, কারণ নারী ধর্ম প্রকাশ পেলে মেয়েরা তখন এক্সপার্ট হয়ে যায় সংসার সম্পর্কে, নিজস্ব বুদ্ধি চলে আসে। খাঁচায় পাখি তখন পোষ মানাতে চায় না, শুধু এই একটা কারণে। আমার জ্যোতিষবিদ্যার যতটুকু আমি ঘাটাঘাটি করেছি, আমার এইরকমই মনে হয়েছে। পরবর্তীকালে রামমোহন রায়, বিদ্যাসাগর ওরা দেখলে যে ঘেটে ঘুটে যে এটা ভুল, এটা ভুল, এর একটা সংস্করণ করা দরকার। মেয়েরা লেখাপড়া করলে পুরুষের আয়ু কমে যায়, এ ধারণাটাই ভুল। বরঞ্চ বলল যে যদি সন্তানের লেখাপড়া, সন্তানকে শিক্ষিত করতে হয়, তাহলে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে শিশুটার মা নেই সেই শিশুটার শিক্ষা হতে পারে না, কারণ 4000 মধ্যে মা রয়েছে, 4000 মধ্যে এই জন্য শিক্ষা রয়েছে। নবমের মধ্যে আমরা বাল্য শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা তো নেই, তা তো নেই। নবমের মধ্যে উচ্চশিক্ষা দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। পিতা উচ্চশিক্ষা দিতে পারে, জ্ঞান দিতে পারে, কিন্তু ওই ছোট্ট বাচ্চা অবস্থায় তাকে বসে বসে পড়াবে অন্তত পক্ষে বাবার দ্বারা সম্ভব নয়, কারণ বাবা ছুটে বেড়ায় কাজের জন্য। সমাজ ব্যবস্থাটাই ওইরকম। কিন্তু মা তো জন্ম দিয়েছে, নারীর টান মায়ের সঙ্গে বেশি আছে, মাই পারবে ধৈর্য ধরে শেখাতে, বাবার তো ধৈর্য নেই অত। একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সমাজ চলেছে, সেই সিস্টেম অনুযায়ী এই প্রথাটা গড়ে উঠেছে। এটা শুধু আমাদের হিন্দু শাস্ত্রে না, সাধারণত সমস্ত জায়গাতেই এইরকম রোপণ হয়, সমস্ত জায়গাতে। তবে বিভিন্ন দেশে এই পদ্ধতির পার্থক্য রয়েছে। যেমন আমেরিকাতে সন্তান হলে পারে তাকে একদম ছোটবেলা থেকে, আর না মানে নার্সিংহোম থেকে এনেছেন, তখন থেকে আপনার বাচ্চাকে আপনার থেকে দূরে রাখা হবে। আমরা স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে থাকবেন সেই ঘরে বাচ্চা রাখার নিয়ম নেই, যত হোক 2 মাসের বাচ্চা, আলাদা করে থাকবে। এটা একটা নিয়ম ওদের। ইতালিতে এই ব্যবস্থাটা ভীষণভাবে কঠোরভাবে পালন করা হয়। কোনো বাচ্চা যদি কান্না করে ইতালিতে, সেক্ষেত্রে পুলিশ এসে তার মাকে ধরে নিয়ে যায়। আর এটা ভীষণভাবে ফলো আপ করা হয়েছিল কাগজে একবার। আমাদের ভারতের থেকে এক ব্যক্তি ইতালিতে কাজ করত, স্বামী স্ত্রী, ওখানে বউ নিয়ে গেছিল, ওখানে বসেই বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা ওদের সঙ্গে রাখতো বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটা রাতের বেলায় কান্না করত, ওর মা কান্না থামাতে পারত না। ওই কান্নার আওয়াজ চলে গেছে পাড়া প্রতিবেশী, ওখানকার লোকেদের, আর ওরা তখন পুলিশকে ফোন করেছে। ওখানকার যে চাইল্ড গার্ড রয়েছে না, একটা সংস্থা আছে সরকারি, ওরা এসে পুলিশ নিয়ে এসে ওই দম্পতিকে ধরে নিয়ে চলে গেছে, বাচ্চাকেও নিয়ে চলে গেছে, বলছে বাচ্চাটাকে দেওয়া যাবে না। এই নিয়ে কেস। কোনো বাবা মা কি চায় তার সন্তানকে ছেড়ে থাকতে? সে ওই মহিলাটা তো কান্না করছে বসে বসে। পুরুষটা বলছে যে আমাদের কালচার, ইন্ডিয়ান কালচার এক জায়গায় থাকা, কেন বাচ্চাটাকে একটু শাসন করার, বা বলবে না এটা হবে কেন?
মানে ওখানকার সরকারের এতটাই দায়িত্ববোধ, জন্ম তুমি দিতে পারো কিন্তু পালন করার দায়িত্ব সরকারের, সরকারের সম্পত্তি না। এতটাই নিষ্ঠুরভাবে, মানে এতটাই দায়িত্বশীলভাবে সরকার দেখে, সমস্ত ভরণ পোষণ সরকার দেয়। এটা আমি কালচার দেখেছি। পরবর্তীকালে মানে কোনো ভারতীয় এখান থেকে নেতা মন্ত্রী, মানে প্রচুর কিছু, তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত ওইখানে গিয়ে আলোচনা করে ওই দম্পতির কেসটাকে ঠেকানোর চেষ্টা করেছিল, বাট কোনো কাজ হয়নি। শেষে গিয়ে একটা কেস হয়েছিল, সেটা কি, ওই বাচ্চাটাকে দেওয়া হবে, হ্যান্ডওভার করা হবে, ভারতীয় কোনো ব্যক্তিকে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? ওর কাকাকে, ওই বাচ্চাটার কাকাকে দেওয়া হয়েছিল, যে তোমার হাতে সঁপে দেওয়া হলো বাচ্চাটাকে, তুমি পালন করবে, তবে ওই বাচ্চাটাকে যেন ওর মা বা বাবা কেউ যেন টাচ না করে, ওদের কোনো অধিকারই নেই। এবার ওই যে মহিলা, ওই যে পুরুষটা, বাবা মা, ওরা কি অপরাধ করেছে ওরা নিজেরা জানে না। বলছে যে আমাদের ভারতীয় কালচার মতে আমরা তো ঠিক করেছি, আমরা তো ভুল করিনি, পদে পদে কুড়ে কুড়ে খাচ্ছে। সুতরাং বিদেশে গেলে না, নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকে না। এই জন্য দ্বাদশ ভাবকে আমরা অধিকারচ্যুত ভাব বলি। একাদশ ভাব মানে আমার অধিকার আছে, আমার স্বাধীনতা আছে, স্বাধীনতার ভাব একাদশ ভাব, আমি ব্যবহার করতে পারি, আমার অধিকার আছে। কিন্তু দ্বাদশ ভাব মানে আমার সেখানে কোনো অধিকার নেই, আমি পরের আন্ডারে চলার চেষ্টা করি। দ্বাদশ ভাব আর ষষ্ঠ ভাবও তো তাই, পরের আন্ডারে চলার ভাব, আমার বসের ভাব। আর দ্বাদশ ভাব বিদেশ মানে কি, অপরিচিত জায়গা, ওখানে আমার কোনো অধিকার চলে না, আমার বলে কিছু নেই, সবই পরের। তা দ্বাদশ ভাব। সপ্তম ভাব নবমের একাদশ ভাব। নবম থেকে ভাগ্য বিচার করা হয়। ভাগ্য মানে কি? ভাগ্য মানে আপনি যে জগতে এসেছেন, এই জগৎটাকে ভোগ করার যে বাসনা, সেটা নবম দেয়। যারা গৃহ সন্ন্যাসী হয়েছে, সংসার বিভাগী হয়েছে, বড় বড় মুনি ঋষিরা যারা হয়েছে, তাদের প্রত্যেকের ভাগ্যভাব খারাপ, প্রত্যেকের ভাগ্যভাব খারাপ। সপ্তম ভাব তো খারাপ আছেই, ভাগ্যও খারাপ। আমি আজ অব্দি কোনো মুনি ঋষিকে এটা শুনিনি যে আমার ভাগ্য ভালো। ভাগ্য খারাপও বলেনি তারা, কারণ তারা ভাগ্যকে ত্যাগ করেছে। ভোগের কথা বলে না, ভোগের কথা বললে তো সন্ন্যাস হয় না। সন্ন্যাস মানেই তো সবকিছু ওকে ন্যাস করেছে, সে ত্যাগ করেছে সে। নবম মানে কি? ভাগ্য মানে কি? ভোগ করার জায়গা, ভোগ করার জায়গা। আমরা ধর্ম বলি, পিতা বলি, এদের কাছ থেকে শুধু আমরা পেতেই চাই। এরা আছে বলেই এরা আমাদেরকে ভোগ করার জায়গা তৈরি করে দিয়েছে। তো এই জন্যে সপ্তম ভাবকে নবম ভাবের একাদশ ভাব বলা হয়, সাফল্য ভাব। আমরা নবম ভাবকে কেন্দ্র করে নবাংশ তৈরি করি, নবম ভাবকে কেন্দ্র করে নবাংশ ভাব তৈরি করি। তাহলে নবাংশের মধ্যে কোন ভাবকে দেখা হবে?
নবাংশের মধ্যে তো নবম ভাব ভাগ্যভাব দেখা উচিত, ভাগ্য দেখা উচিত। আর আলটিমেটলি নবম ভাবের মধ্যে ভাগ্যও বিচার করা হয়। কেন বিভিন্ন প্ল্যানেটকে নবমের মধ্যে নবাংশের মধ্যে দেখা হয় কেন? আর নবম ভাব ভোগের জায়গা। আপনার কোন বিষয়ে ভোগ আছে, কত ভালো ভোগ আছে, মন্দ ভোগ আছে, নবাংশ সব বলে দেয়। তাহলে বিয়ে দেখি কেন ওখানে? নবমের মধ্যে তো বিয়ে নেই, কিন্তু নবমের একাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব, অর্থাৎ ভাগ্যের সফলতার ভাব। সপ্তম ভাব যদি বিয়ে দেয়, সপ্তম পতি যদি বিয়ে দিতে পারে, নবম পতি কেন বিয়ে দিতে পারে না? বলেন, নবম পতি কেন বিয়ে দিতে পারে না? না, নবম পতিও বিয়ে দেয়। নবম পতির একাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব, তাদের নবম পতির দশাতেও বিয়ে হয়, পঞ্চম পতির দশাতেও বিয়ে হয়, নবম পতির দশাতেও বিয়ে হয়। নবমের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতেও বিয়ে হয়, পঞ্চমের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতেও বিয়ে হয়, আর সপ্তমের মধ্যে তো রয়েছেই। এটা হচ্ছে ব্যাপার। তাহলে বিবাহিত জীবনকে, আমি যে ব্যবসা করছি, মানুষের সঙ্গে আমি সম্পর্ক তৈরি করছি, বোঝাপড়া করছি, কেনাবেচা করছি, এগুলো কি? এগুলো ভাগ্য ভাবের সফলতার ভাব, ভাগ্যের সফলতা ভাব। এগুলো ভালো মানে আপনার ভাগ্য ভালো। তো আপনার ভাগ্য ভালো বা মন্দ কি করে বুঝবো? তার একটা প্রধান উপায় হচ্ছে কি, আমার ম্যারেজ লাইফ কেমন, আমার লোকের সঙ্গে আমি যে পরিচয়টা করছি, রিলেশন করছি, কেনাবেচার সম্পর্ক হোক, বোঝাপড়ার সম্পর্কের মধ্যে, তাদের মধ্যে সম্পর্কটা কেমন। যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, বুঝতে হবে যে আপনার ভাগ্যটা ভালো। তাই সপ্তম ভাবটা ভীষণ ইম্পর্টেন্ট ভাগ্যের ক্ষেত্রে। ওদিকে দশম ভাবের দশম ভাব হচ্ছে সপ্তম ভাব। হ্যাঁ, কলের মধ্যে কি কেটে গেছিল? না না, আপনি কেটে গেছিলেন। দশম ভাবের সাপেক্ষে সপ্তম ভাব হচ্ছে দশমের দশম। তাহলে বোঝেন অবস্থাটা কি। দশম মানে কর্মের জায়গা। আপনি যখন কর্মটা করছেন, সেই কর্মটার বিস্তৃতি, কর্মের সম্মান, কর্মের যে সম্মান, এটা কার উপর ডিপেন্ডেন্ট? সপ্তমের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যাদের সঙ্গে বোঝাপড়া করছেন, আপনার খরিদ্দার, সেই খরিদ্দারের উপর নির্ভরশীল আপনার কর্ম কত বড় হবে। আপনি যদি ব্যবসা করেন, তাহলে আপনার খরিদ্দারের উপর ডিপেন্ড করবে আপনার কর্মটা কতটা বড় হবে। দেখবেন কিছু কর্ম আছে আস্তে আস্তে বড় হয়, সেটা সপ্তমের উপর ডিপেন্ড করে। হয়ই হয় এটা। সম্মানের জায়গা এটা। আপনার সম্মানটাকে বাড়িয়ে তুলবে, এটাকে কার উপর নির্ভরশীল আপনার সম্মানটাকে বাড়িয়ে তোলার? সপ্তম ভাবের মধ্যে রয়েছে এটা। অর্থাৎ আপনার
মুখোমুখি যে ব্যক্তিগুলো রয়েছে, যাদের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করছেন, কেনাবেচার সম্পর্ক, এবং আপনার বাড়িতে আপনার স্পাউস, তাদের সম্মানের দ্বারাই আপনার সম্মানিত হবে। আপনি তাদের সম্মানিত করতে থাকুন, দেখুন আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার কর্মের গ্রোথ আসবে। তাহলে বুঝতে হবে সপ্তম ভাব কতটা ইম্পর্টেন্ট ভাব। এবার যদি সপ্তম ভাবের মধ্যে মঙ্গল এসে হাজির হয়, তাহলে বুঝতে পারছেন যে টোটাল জন্ম ছকটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল, জীবনটা কোন জায়গায় চলে গেল, কত কিছু সমস্যা তৈরি করলো। একটা গ্রহ সপ্তম ভাবের মধ্যে এসেছে তো টোটাল ডিস্টার্ব। একাদশ ভাবের নবম ভাব, তাই তো? একাদশ ভাবের নবম ভাব, নবম মানে কি? নবম মানে উৎস। আমি কোথা থেকে এলাম। একাদশ মানে কি? লাভ, আয়। রীতা দেবী বলেন, আপনার আয়টা এসেছে কোথা থেকে? আয়টা কোথা থেকে আসে? আয়ের উৎস কি বলেন? আয়ের উৎস কি? আয়ের উৎস হচ্ছে সপ্তম ভাব। তাহলে আপনি যদি আয় বাড়াতে চান, তাহলে উৎস ঠিক করতে হবে, গোড়ায় ঠিক করতে হবে। আয় বাড়াতে চাইলেই তো গোড়া ঠিক করতে হবে। তাহলে সপ্তম ভাবকে ঠিক করতে হবে। সপ্তম ভাবের মধ্যে কে রয়েছে? আপনার যাদের সঙ্গে বোঝাপড়া হয় তারাই আপনার আয় বৃদ্ধির কারণ, কারণ তারাই হচ্ছে আয়ের উৎস, মূল বীজ তারা। বীজ যদি ভালো হয়, গাছ তো ভালো হবে। আমরা দেখেন সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন বিচার করি, এই বিবাহিত জীবনের মধ্য দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় ম্যারেজ লাইফের সাপেক্ষে, ধরেন আপনি একটা মহিলা বিয়ে করেছেন, সপ্তম ভাব অ্যাক্টিভেট। এখন আপনার স্বামীর মানে সপ্তম ভাবের একজন বন্ধু আপনার বাড়িতে এসেছে, আপনার সঙ্গে পরিচয় হয়েছে, তাহলে ও কিন্তু আপনার স্বামীর বন্ধু হলেও আপনার সঙ্গে একটা রিলেটিভ হয়ে গেল। আপনার বন্ধু হয়নি কিন্তু উনি আপনার পরিচিতি হয়ে গেল। এবার ওনাকে আপনি কোন ভাবের মধ্যে রাখবেন? বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এটার জন্ম হচ্ছে, সুতরাং এটা একাদশ ভাবের মধ্যে আছে। বোঝেন কি বলেছি?
আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, অনেক কিছু খুঁজে পাবেন। হ্যাঁ আমি স্যার। একটা লজিক নিয়ে বলছি, এই লজিকের জায়গাগুলো প্রতিদিনই তো বলি, লজিকের জায়গাগুলো যখনই বুঝবেন না আপনারা দেখবেন অনেক রেমিডি খুঁজে পাবেন এখানে। আর এটা হয়ই হয়। সবসময় আমরা পাথর আর কবজ নিলে পরে আমাদের আয় উন্নতি হবে না, বুঝতে হবে জিনিসটা। সপ্তম ভাবের সপ্তম ভাবের ষষ্ঠ ভাব দ্বাদশ ভাব। বলেন ষষ্ঠ ভাব কেন? কারণ ষষ্ঠ মানে পরিশ্রমের জায়গা, ষষ্ঠ মানে বাধার জায়গা, ষষ্ঠ মানে বাস্তবের জায়গা। আমি একটু আগে বলেছি সপ্তম ভাবের মধ্যে কারা রয়েছে, কাদের সঙ্গে সম্পর্ক করলে সপ্তম ভাব তৈরি হয়। আপনি একটা দোকান দিয়েছেন, আপনার খরিদ্দার আছে কতগুলো, ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ওই খরিদ্দারগুলো কোন ভাবের মধ্যে রয়েছে? আপনার সপ্তম ভাবের মানুষ, তারা আপনার পার্টনারশিপ, আপনার প্রতিদ্বন্দ্বী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। এবার বলেন আপনি বিদেশে চলে গেলেন, তাহলে ওদের সঙ্গে সম্পর্ক তো আপনার কেমন হবে? এবার থাকবে কি থাকবে না? থাকবে না, কারণ আপনাকে তো পাবে না। তাহলে ওদের সাপেক্ষে এটা একটা বাধা, এটা একটা বাধা। ওরা তখন আপনার মুখে থাকবে না। আপনার দোকান বন্ধ করে দিয়েছেন, বিদেশে গেছেন আপনি, ওরা তখন কি করবে? আপনাকে বাদ দিয়ে কি করবে? বাধ্য হয়ে ওরা বারবার ডাকবে আপনাকে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের এই সমস্যা হচ্ছে, এটা দরকার, ওটা দরকার। কিন্তু এখানে একটা কথা আছে, সম্পূর্ণ আমার নিজস্ব অভিমত, সম্পূর্ণ। সপ্তম মানে আমি একটু আগে বলেছি ভোগের জায়গা। কারণ নবম যদি ভোগ হয়, ভোগের সাফল্য ভাব হচ্ছে সপ্তম ভাব, ভোগের তো জায়গা। কিন্তু আপনি ভোগ তখনই করতে পারবেন যদি আপনি অর্থ ব্যয় করেন। আপনি যদি ব্যয় করেন, আপনাকে ব্যয় করতে হবে। যখনই আপনি ব্যয় করবেন তখনই কিন্তু আপনার সপ্তম ভাবটা বেশ ভালো হয়ে উঠবে। দেখেন একটা কথা বলি, সপ্তম ভাব দ্বাদশ ভাবের কি হয়? দ্বাদশ ভাবের কে হয়? অষ্টম হয়। তাহলে দ্বাদশ ভাব মানে আপনার ব্যয়ের জায়গা, আপনি কতটা খরচ করবেন সেই জায়গাটায়। কিন্তু ওই খরচটা আপনি কতদিন করবেন সেটা কার উপর ডিপেন্ড করে? সেটি সপ্তমের উপর ডিপেন্ড করে।
আপনার সংসার ধর্মই নাই বলেন, খরচ করার জায়গা আছে আপনার? কেউ যদি সংসার ধর্ম ত্যাগ করে তার কি খরচ করার জায়গা থাকে? থাকে না, খরচ করার কোনো জায়গাই থাকে না। এই জন্য দেখবেন মা বলে মাঝে মাঝে, তুই যদি বিয়ে না করিস তোর পয়সা কে খাবে? তো যদি বংশের পাতি নাই জ্বলে তাহলে তুই অর্থ উপার্জন করছিস কার জন্য? এই আবার বউকে মাঝে মাঝে বলতে শোনা যায় যে তুমি যদি খরচই না করো তাহলে তোমার এই মনুষ্য জন্ম তো বৃথা, তুমি তো ভোগ করে যেতে পারছো না। কাজেই দ্বাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের বাস্তবমুখী ভাব। সপ্তম ভাবকে বাস্তবমুখী করে তোলে এই দ্বাদশ ভাব। এই জন্যে দ্বাদশ ভাব যদি ভালো হয় কারোর, অটোমেটিক্যালি সপ্তম ভাব কিছুটা ভালো হয়ে যায়। আমার লগ্ন ভাব যদি ভালো হয় তার মানে আমার শরীর স্বাস্থ্য ভালো। তাহলে বলেন আমার অষ্টম ভাব কি খারাপ হবে? মৃত্যু কি সহজে আসবে? মোটামুটি বলতে পারি যে শরীর স্বাস্থ্য ভালো, সুতরাং মৃত্যু সহজে আসবে না। এখন দুর্ঘটনার কথা তো পরে, অষ্টম ভাবটাকে শুভ হতে হবে, তাহলে মৃত্যু তো একদমই থাকবে না। তো সপ্তম ভাব হচ্ছে দ্বাদশের অষ্টম ভাব। আপনি কতটা ব্যয় করবেন, কতদিন ব্যয় করবেন, সেটা কিন্তু আপনার সপ্তম ভাব বলে দেবে। অর্থাৎ আপনার স্পাউস আপনার খরচের মাত্রা বলে দেবে। আপনি যদি চাহিদা প্রকাশ করেন তবেই আপনার স্বামী খরচ করবে। সে খরচ করার জন্য বসে রয়েছে, আপনাকে খরচ করতে হবে, তার একটা লিস্ট দিতে হবে। কারণ পত্নী হচ্ছে স্বামীর ব্যয় করার মূল উৎস, মূল জায়গা। আমরা ষষ্ঠ ভাবকে আমরা রোগ প্রতিরোধের ভাব বলি, মানে হসপিটাল, তারপরে আপনার বিচার ব্যবস্থা, এগুলো বিচার করি। তো এগুলো সবই সপ্তম ভাবের প্রতিকূল ভাব। কোনো স্ত্রী চায় না এই দ্বাদশ ভাবের মধ্যে যেতে, কিন্তু খরচের মধ্যে পাঠায়, ওই জায়গাটায় কিন্তু আসক্তিপূর্ণ। সপ্তম পতি যদি দ্বাদশে যায়, আপনি যদি খরচ না করেন তাহলে বউ আপনার রাখা মুশকিল আছে, কারণ ও খরচের ঘরে গেছে।
আপনাকে সপ্তমপতি দ্বাদশে গেলে যদি দ্বাদশে গিয়ে পীড়িত হয় তাহলে বুঝতে হবে যে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে গেল। স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে অন্তর্কলহ তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় থাকবে। সপ্তমপতি দ্বাদশে গিয়ে যদি পীড়িত হয় তো দ্বাদশ ভাবটা ভালো হওয়ার দরকার। দ্বাদশ ভাবটা ভালো হলে সপ্তম ভাবটা কিছুটা ভালো হয়, রিমুভ পায়। কারণ এখানে শয্যা সুখের একটা ব্যাপার রয়েছে। আমি আজকে আপনাদের সপ্তম ভাব নিয়ে ডিটেলসে কথা বলেছি। এখন সপ্তম ভাবের সঙ্গে কোনো ভাবের যদি যোগ হয় আপনারা বলেন কি হতে পারে। মনে করেন সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেক্ট হয়ে গেছে, বলেন সেটা ভালো না মন্দ, সেটা বলেন। সেটা একটা ভালো দিক। সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের কানেক্ট হয়ে গেছে, বলেন ভালো দিক না মন্দ দিক? এটা একটা খারাপ দিক। মন্দ দিক স্যার। ষষ্ঠ ভাব সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কানেক্ট হয়ে গেছে, এটা খুব ভালো লক্ষণ নয়। সপ্তম ভাবের সঙ্গে থার্ড হাউসের যোগ হয়ে গেছে, এটা ভালো না মন্দ বলেন? এটা ভালো না মন্দ? সপ্তমের সঙ্গে থার্ড হাউসের যোগ হয়ে গেছে, এটা তো ভালো। সপ্তম ভাবের সঙ্গে থার্ড হাউসের যোগ হলে পারে এটা একটা ভয়ের কারণ, এটা একটা ভয়ের কারণ। বুঝেছেন কি বলছি? কেন ভয়ের কারণ বললাম সোমাদেবী বলেন। তাদের সঙ্গে তো এদিক থেকে তো পঞ্চম হচ্ছে আর ওদিক থেকে সপ্তম থেকে শুধু পঞ্চম দেখলে হবে না, আমি একটু আগে বলেছি সপ্তম ভাবের পঞ্চম ভাব, ওটা নবম ভাব। সপ্তমের কোন ভাব? সপ্তমের, হ্যাঁ সপ্তমের কোন ভাবে যদি থাকে তাহলে সপ্তমের মধ্যে কামবৃত্তি রয়েছে, আচ্ছা তাহলে কামবৃত্তি তো বেড়ে যাবে সপ্তমের, তাই না? এই দেখেন গন্ডগোল। তাহলে কি করে বলি এটা ভালো লক্ষণ? তাহলে এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। স্পাউসের ক্ষেত্রে থেকে চরিত্রহানি ঘটনা ঘটতে পারে। যদি থার্ড হাউসে গিয়ে পীড়িত হয় তো চরিত্রহানি ঘটনা ঘটবে। বউর স্বামী বা বউয়ের প্রবলেম আছে একটা। আমি কি করে বলছি ধরার চেষ্টা করবেন আপনারা। যদি কানেক্ট হয়ে যায়, ধরেন মনে করেন সপ্তম পতি একাদশে গেছে, ভালো জায়গা, কিন্তু থার্ড হাউসের অধিপতির নক্ষত্রে রয়েছে অথবা থার্ড হাউসের মধ্যে এমন করে রয়েছে তার নক্ষত্রে রয়েছে এবং সেখানে বসে সে পীড়িত হচ্ছে একাদশে বসে, তো গন্ডগোল। এত এক্সট্রা অ্যাফেয়ার্সের জায়গা। আর সেই সঙ্গে যদি সপ্তম ভাব খারাপ থাকে তো বুঝতেই গেল ম্যারেজ লাইফ গেল, বউ আরেকজনের হাত ধরে চলে যাবে, থাকবে না। আর যদি নিজের মানে আর যদি লগ্ন ভাবের অধিপতির ভাই থাকে তাহলে ভাইয়ের সঙ্গে আগে বলা যায়। তো এই সমস্ত কথা আমরা কোথা থেকে খুঁজে পাই? আন্দাজে খুঁজে পাই না, এই সমস্ত ছক বলে দেওয়া হবে।
তো কানেকশনটা পরে শেখাবো আপনাদের, কিন্তু কানেকশন কার সঙ্গে কার হলে কি হয় আপনারা ভাবুন, একটু ভাবুন কি হতে পারে। সপ্তম পতি মনে করেন সপ্তমের সঙ্গে দ্বাদশের একটা কানেক্ট হয়ে গেল, সপ্তম পতি দ্বাদশে বা দ্বাদশপতি সপ্তমে কানেক্ট হয়ে গেল, মনে করেন কি হতে পারে সেখানে। যদি পীড়িত হয় তাহলে অশুভ ঘটনা, আর যদি পীড়িত না হয় তাহলে এটা শুভ ঘটনা। শুভ ঘটনা কি করতে পারে, বিয়েটা কোনো দূরবর্তী স্থানে হতে পারে, কোনো দূরবর্তী স্থানের পুরুষ অথবা নারীর সঙ্গে তার বিয়ে হতে পারে, তাই না? অথবা দেখা যাচ্ছে যে যে মেয়েটা বা ছেলেটার সঙ্গে বিয়ে হবে সে একটু বেশি খরচ করবে, একটু বেশি তার স্পাউসের জন্যে বেশি রকমভাবে খরচ করার মানে প্রেশারে পড়বে, খরচ করতে হবে। মানে সপ্তম ভাবের অধিপতি যদি এটা পুরুষের শখ হয়, মহিলারা সাধারণত এক্ষেত্রে মহিলাটা বেশি শপিং করতে ভালোবাসবে, কেনাকাটা করতে ভালোবাসবে, কেনাকাটাতে দর কষাকষি এটা সপ্তম থেকে হয়। বাট আপনি যখন পয়সাটা পেমেন্ট করছেন ওইটা দ্বাদশের মধ্যে, বস্তুটা নিয়ে এসে যখন আপনি বাড়িতে চলে আসলেন ওইটা একাদশের মধ্যে পড়ে, একাদশের মধ্যে পড়ে। আপনি ক্রয় করেছেন বস্তুটা, কিন্তু ওই বস্তুটা কতদিন টিকে থাকবে তার দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটি কি ষষ্ঠ ভাবে এই সপ্তম ভাবের উপর ডিপেন্ড করে কতদিন টিকে থাকবে ওই বস্তুটা আপনি যেটা কিনে নিয়ে এসছেন। আর কার উপর ডিপেন্ড করে, ওই বস্তুটা যে বস্তু সেই ভাব, সেই যে গ্রহটা, ধরে টিভি হলে পরে শুক্রকে ধরবে, ঠিক আছে? আপনি গয়নাগাটি কিনে এসছেন, গয়নাগাটিটাও শুক্রের আন্ডারে পড়বে, তাহলে শুক্রের থেকে অষ্টম ভাবের মধ্যে অষ্টম ভাবটা দেখতে হবে। ওই অষ্টম ভাবটা যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে জিনিসটা অনেকদিন টিকবে। অষ্টম ভাব যদি খারাপ হয় তাহলে দেখতে হবে যে বস্তুটা ভালোভাবে টিকবে না, বেশি দিন টিকবে না। এটা একটা জটিল ক্যালকুলেট, দুটো দিক থেকে দেখতে হবে। সপ্তম ভাবের উপর ডিপেন্ড করে আমাদের পারচেজ করা জিনিসটা কতদিন টিকবে, কারণ সেটা একাদশের অষ্টম ভাব এবং অষ্টম ভাব, এবং আপনি যে বস্তুটা কিনছেন সেই বস্তুটা কোন বস্তু তার কারক গ্রহের অষ্টমে যেতে হবে, কারক গ্রহের অষ্টমে যেতে হবে। তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বস্তুটা কতদিন টিকবে, বিষয়টা লাস্টিংটা ধরুন ফোন কিনবেন, একটা ফোন, তাহলে আপনার সপ্তম ভাবটা দেখেন আর রাহুর পজিশন যেখানে রয়েছে সেখান থেকে আপনি অষ্টমে যান, কারণ আপনার ফোনটা ওটা রাহুর আন্ডারে পড়ে, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। যদি ভালো থাকে, রাহুর অষ্টম ভাব ভালো, আপনার সপ্তম ভাবটা ভালো, তাহলে আপনার মোবাইলটা অনেক দিন টিকবে। কিন্তু মাঝে মাঝে খারাপ হবে। এই যে খারাপ হয়, এটা কেন খারাপ হয়? হয়তো দেখা যাচ্ছে গোচরে রাহু যেখানে রয়েছে সেখানে রাহু পীড়িত হয়ে বসে রয়েছে, অথবা রাহুর অষ্টম ভাবটা খারাপ হয়ে বসে রয়েছে গোচরে, যার জন্য আপনার মোবাইলটা মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। ওই সময় যতদিন অষ্টম ভাব খারাপ হবে রাহু, ততদিন পর্যন্ত আপনার মোবাইল ডিস্টার্ব হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। এটা একটা সূত্র, জটিল সূত্র। এখনই বলছি বটে, কতজন বুঝতে পারছে আমি জানি না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো সব রেকর্ডিং হচ্ছে, আপনারা সব লিখে রাখবেন, অমূল্য কথা। এবং আপনারা যে পরবর্তীকালে বড় বড় জ্যোতিষ হবেন,
বড় বড় জ্যোতিষ হতে গেলে কিছু ভাষা বোধ থাকার দরকার, বোঝার দরকার। সেই বোধগম্যতা আপনার তৈরি হবে। আপনাদের বড় জ্যোতিষ করার মতন ক্ষমতা আমার নেই, কিন্তু বোধগম্যতা তৈরির যে বীজটা সেটা তো আমরা অন্ততপক্ষে দিতে পারি। এবং শুধু না, আমি যে ক্যালকুলেশন করে যে কতগুলো বলছি, এই ক্যালকুলেশনটা বহুত বড় বড় জ্যোতিষ পর্যন্ত করে না। তারা আমি দেখেছি উইদাউট লজিক উল্টোপাল্টা বলে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি লজিকের মধ্যে থাকেন, বড় বড় জায়গা দখল করতে পারবেন। আপনাদের এখনো অনেকের বয়স এখানে অল্প আছে, আমি জানি, এবং প্রত্যেকের মেধা শক্তি কাজ করবে। আপনাদের জন্মছকই বলে দেবে আপনারা কত বড় মাপের জ্যোতিষ হতে পারবেন। সেটা হচ্ছে ব্যাপার। যা হোক, আজকে সপ্তম ভাব নিয়ে কথা বললাম, পরের দিন অষ্টম ভাব নিয়ে কথা বলবো।